ঠিক এক সপ্তাহ আগে সেভেন সিস্টার্সের দুটি ভারতের সেনাবাহিনীর ঘাঁটির উপর ভয়ঙ্কর হামলা চালানো হয় পাক মদতপুষ্ট জঙ্গিদের পক্ষ থেকে। আর এরপরেই জরুরিকালীন ভিত্তিতে একাধিক গোপন মিটিং এবং তারপর নিখুঁত অপারেশনে ঝাঁপিয়ে পড়ে ভারতের সেনা। এবং অবশেষে কাল এই যে হামলাকারী, তাদের যে প্রধান মাথা, তাকে কিন্তু গ্রেফতার করা হয়েছে সেভেন সিস্টার্সের একটি জায়গা থেকেই। এই দুর্ধর্ষ অপারেশনটি ভারতের সেনাবাহিনী চালিয়েছে কালকে গভীর রাতে, এবং যাকে গ্রেফতার করা হয়েছে তিনি আসামের বাসিন্দা। খারাপ লাগার বিষয়, তিনি নিখাত ভারতীয় এবং তার বয়স মাত্র 24। তিনি নাকি এই ঘটনার মাস্টারমাইন্ড, এবং তার কাছ থেকে যে অস্ত্র পাওয়া গেছে বলা বাহুল্য সবই বিদেশি অস্ত্র। অর্থাৎ পরিষ্কার বোঝা যাচ্ছে এই সেভেন সিস্টার্স অর্থাৎ ভারতের উত্তর পূর্বকে কেন্দ্র করে আন্তর্জাতিক ষড়যন্ত্রের জাল কিন্তু আরো গভীর জায়গায় বিস্তারিত হতে শুরু করেছে। যে তথ্য আমাদের সামনে এসছে সেখানে বলা হচ্ছে যে ব্যক্তিকে কোকাপাহাড় আর্মি ক্যাম্প, এই যে পার্টিকুলার জায়গা, এই পার্টিকুলার জায়গায় আক্রমণের জন্য গ্রেফতার করা হয়েছে। তার নাম অনুপম দহটিয়া। তার বাড়ি কিন্তু আসামে। অর্থাৎ তিনি উলফা আই নামক যে বিদ্রোহী সংগঠন তার সদস্য, এবং উলফা আই এবং NSCN এই দুই সংগঠন মিলেই ভারতের সেনাবাহিনীর উপর কিন্তু আক্রমণ করে। এরা পৃথক নাগাল্যান্ড তৈরি করতে চায়, ভারতকে দুটো টুকরো করতে চায়, এবং পৃথক নাগাল্যান্ডের দাবি এবং পশ্চিমা শক্তিগুলো যেভাবে নাগাল্যান্ডকে আলাদা করে জোল্যান্ড তৈরি করে খ্রিস্টান রাষ্ট্র তৈরি করতে চাইছে, তাতে কিন্তু এই দুই সংগঠনের সঙ্গে বিদেশি যোগ আরো বেশি করে স্পষ্ট হয়ে যায়। কারণ এই ব্যক্তির কাছে কালকে একাধিক ভয়ঙ্কর অস্ত্র পাওয়া গেছে। ভয়ঙ্কর অস্ত্র মানে সাধারণত বিদ্রোহীরা এই ধরনের অস্ত্র ব্যবহার করে না, তারা একটু লো মার্জিন অস্ত্র ব্যবহার করে। কারণ আমি একটি স্টোরি করেছিলাম কিছুদিন আগে, সেখানে বলেছিলাম এই অস্ত্রগুলো কিন্তু অত্যন্ত দামি অস্ত্র। যারা চোরা পথে এই অস্ত্রগুলো কেনে তাদেরকেও কিন্তু প্রতি অস্ত্র পিছু 30 থেকে 35 লক্ষ টাকা ব্যয় করতে হয়। কিন্তু এই ব্যক্তির কাছে এত অস্ত্র কোথা থেকে এলো এবং এর ফান্ডিংটা কে জোগালো, কোন পথে এলো, সেটাই কিন্তু ভারতের সেনাবাহিনীর কাছে এখন প্রধান মাথা ব্যথার বিষয়। অনুপম দেহটিয়া হয়তো কাকোপাহাড় আর্মি ক্যাম্পের এই আক্রমণের মাস্টার মাইন্ড, কিন্তু এই রকম অসংখ্য মাস্টার মাইন্ড উত্তর পূর্ব ভারতে ছড়িয়ে নেই তো? এই প্রশ্ন কিন্তু কালকে উঠে যায়। এই ব্যক্তির কাছে পাওয়া গেছে MKRA-81 রাইফেল, তিনটে ম্যাগাজিন, 151 রাউন্ড গুলি 7.62 mm এর, 151 রাউন্ড গুলি, মানে বুঝতে পারছেন পুলিশের থানাতে এত রাউন্ড গুলি একসঙ্গে সরকারি হিসাবে থাকে না। এই ব্যক্তির কাছে সেটা পাওয়া গেছে। পাশাপাশি একটি গ্রেনেড, রাইফেল গ্রেনেড পাওয়া গেছে এবং একটি হ্যান্ড গ্রেনেড পাওয়া গেছে। এবং আরেকটু বিষয় বলে দিই যে এই আর্মি ক্যাম্পের যে ঘটনা ঘটেছে, আর্মি ক্যাম্পের উপর আক্রমণের ঘটনায় গ্রেনেডের ব্যবহার হয়েছিল। অর্থাৎ এই গ্রেনেড বাইরে থেকে আসছে, ফলে তারা খুব সহজেই ব্যবহার করতে পারছে এবং এটাকে প্রয়োগ করতে পারছে, ফলে সেভেন সিস্টার্স বরাবর উত্তপ্ত হয়ে থাকছে। পাশাপাশি এই আর্মি ক্যাম্প, কাকোপাহাড় আর্মি ক্যাম্পের ঘটনার পর আততায়ী জঙ্গিরা একটি ট্রাকে করে পালিয়ে গেছিল। আমি আপনাদের সেটা বলেছিলাম যে আসাম থেকে অরুণাচল বর্ডারের দিকে ট্রাকে করে কিন্তু পালিয়ে যায়, এবং এরপরে ভারতের সেনাবাহিনী যখন এদেরকে তাড়া করে তখন ট্রাকটিকে মাঝপথে রেখে তারা ফের অন্য একটি গাড়িতে অন্য গন্তব্যে চলে যায়। সেই ট্রাকটির নাম্বারটি ছিল AS25 EC2359। কালকে কিন্তু ট্রাক ড্রাইভারকে উদ্ধার করা হয়েছে এবং তিনি গুলির লড়াইয়ে আপাতত হসপিটালে ভর্তি। এই ট্রাকটিকে পাওয়া গেছিল টেঙ্গাপানি ঘাটে, যা আসাম এবং অরুণাচলের বর্ডারে। অর্থাৎ সেভেন সিস্টার্স এই শব্দটি আমি কেন বারবার বলছি বুঝুন, যে কোনো নির্দিষ্ট জায়গাকে কেন্দ্র করে এদের আক্রমণ বা আন্দোলন নয়। এরা কিন্তু উত্তর পূর্বে 7টি জায়গাকেই টার্গেট করেছে, মানে 7টি রাজ্যকেই টার্গেট করেছে। ফলে আসাম, নাগাল্যান্ড, অরুণাচল প্রদেশ, মিজোরাম, মণিপুর সমস্ত জায়গায় কিন্তু এদের ডালপালা বিস্তার লাভ করেছে। ফলে এই জন্য ভারতের সেনাবাহিনীর কাছে কাজটা একটু কঠিন এবং দুরূহ হয়ে উঠছে, কারণ প্রত্যেকটি জায়গার যে জিওগ্রাফিক্যাল লোকেশন এবং যে জিওগ্রাফিক্যাল কন্ডিশন তা কিন্তু ভিন্ন। ফলে এই লোকাল সাপোর্ট, যারা এই লোকালি কাজ করছেন তারা ছাড়া
অনেকেই হয়তো এই পার্টিকুলার জায়গা এর সম্পর্কে বিস্তারিত জানে না। ফলে দেখুন আজকে আসামে একটি ঘটনা ঘটছে এবং এই পার্টিকুলার জঙ্গিটি পালিয়ে যাচ্ছে অরুণাচল প্রদেশে, এবং লোকাল একজন ট্রাক ড্রাইভার যার নাম বিতুল বড়ুয়া, তাকে ভাড়া করে ট্রাকে করে তারা অন্য একটি রাজ্যে চলে যাচ্ছে চোরা পথে, মানে গোপনীয় একটি পথে। ফলে কাজটা কিন্তু খুব একটা সহজ নয়। যতটা আমি সহজভাবে আপনাদের বোঝাচ্ছি, এর থেকে কাজটা কিন্তু অনেক বেশি কঠিন। পাশাপাশি কালকে একটি রিপোর্ট সামনে এসছে, সেই রিপোর্টের কেন্দ্রবিন্দুতে ফের কিন্তু সেভেন সিস্টার্স। সেখানে বলা হচ্ছে এর আগে পার্টিকুলারলি ড্রাগ ট্রায়াঙ্গেল গড়ে উঠেছিল তিনটে দেশকে কেন্দ্র করে, লাওস, মায়ানমার ও থাইল্যান্ড। বলা হচ্ছে এখন জঙ্গিরা মনে করছে ভারতবর্ষকে কেন্দ্র করে এই ড্রাগ ট্রায়াঙ্গেল এবং চোরা পথে এই ধরনের কাজগুলো করা অত্যন্ত সহজ। ফলে নতুন ট্রায়াঙ্গেল হিসাবে ভারতের গোয়েন্দারা একটি পথের আবিষ্কার করেছেন, যেখানে মায়ানমার, বাংলাদেশ এবং ভারতের এই ধরনের ড্রাগ ট্রায়াঙ্গেলের চিত্র পাওয়া গেছে। অর্থাৎ ড্রাগ ওরিয়েন্টেড সমস্ত চোরা কারবার এখন উত্তর পূর্ব ভারত থেকে হওয়ার চেষ্টা বা করার চেষ্টা বিভিন্ন মাধ্যম থেকে করা হচ্ছে। কালকে গোয়েন্দাদের কাছে এই রিপোর্ট কিন্তু প্রকাশ এসেছে, আপনারা দেখতে পাচ্ছেন। সেভেন সিস্টার যখন এতভাবে অশান্ত হচ্ছে, ঠিক তখনই বাংলাদেশের মোহাম্মদ ইউনূসের সঙ্গে কালকে একটি মিটিং করলেন পাকিস্তানের আর্মি জেনারেল, এবং সেই মিটিং ভারতের জন্য কিন্তু কোনো সুখস্মৃতি বয়ে নিয়ে আসবে না। যে আর্মি জেনারেল বাংলাদেশে এসে মিটিংটি করলেন, তিনি কিছুদিন আগে আসিম মুনিরের মতোই ভারতবর্ষকে পারমাণবিক হামলার হুমকি দিয়েছিলেন। বাংলাদেশ অফিসিয়ালি বলছে সেই মিটিং নাকি রুটিন একটি মিটিং, এবং সেখানে নাকি ট্রেড এবং ডিফেন্স কোঅপারেশন নিয়ে কথা হয়েছে। এবার পাকিস্তানের সঙ্গে ব্যবসায়ী সম্পর্ক বাংলাদেশ তৈরি করে আলটিমেটলি বাংলাদেশের কি লাভ হবে, সেটাই একটা বড় প্রশ্ন। কারণ পাকিস্তান বিশ্বের কোনো দেশের সঙ্গে অস্ত্র ছাড়া কোনো ব্যবসা বাণিজ্য করার মতো জায়গায় নেই। ফলে ধরেই নেওয়া যাচ্ছে পাকিস্তান এক্ষেত্রে বাংলাদেশকে বিপুল পরিমাণে গোলা, গুলি, বন্দুক সাপ্লাই করবে শুধুমাত্র ভারতকে অশান্ত করার জন্য। এর আগে পাকিস্তান স্পষ্ট বলেছিল যে আমরা ভারতের পূর্ব দিক থেকে আক্রমণ করব, এবং অফিসিয়ালি তারা এটা জানিয়েছিল, কোনো লোকানো ছোকানোর ব্যাপার ছিল না। আর এরপরেই পাকিস্তানের আর্মি জেনারেল কালকে মোহাম্মদ ইউনূসের সঙ্গে একটি মিটিং করলেন। আর যখন এই মিটিং করলেন, তখনই সেভেন সিস্টার্সে ভয়ঙ্কর অপারেশনে ভারতের সেনা আর্মি ক্যাম্পের উপর হামলা করার যে ব্যক্তি মাস্টার মাইন্ড, তাকে গ্রেফতার করলো এবং তার থেকে অনেক তথ্য জোগাড় করে ফেললো। ফলে সব মিলিয়ে ভারতের উত্তর পূর্বের যে অবস্থা, তা কিন্তু ক্রমশ জটিল থেকে জটিলতর হচ্ছে। আমি রেগুলার ওয়েতে আপনাদের সামনে ইচ্ছাকৃত এই আপডেটগুলো নিয়ে আসছি, কারণ ভারতের ইন্টারনাল সিকিউরিটি এবং এক্সটার্নাল সিকিউরিটি সম্পর্কে সমস্ত ভারতীয়দের জানা উচিত। যাই হোক, আরো একটি গুরুত্বপূর্ণ আপডেট ভারতের বর্ডার এরিয়াতে হয়েছে। আপনারা বোঝার চেষ্টা করুন কিভাবে পাকিস্তান সর্বদিক থেকে ভারতের সেনাকে ব্যতিব্যস্ত রাখার চেষ্টা করছে। অমৃতসর এবং কাশ্মীর বর্ডারে পাকিস্তান এবার ড্রোন পাঠালো, এবং সেই ড্রোনে তারা একাধিক অস্ত্র, একাধিক হিরোইন এবং একাধিক গুরুত্বপূর্ণ সামগ্রী পাঠালো, যা বিএসএফ কিন্তু কালকে হাতে নাতে পাকড়াও করে। এবং সেখানে যে ড্রোন ব্যবহার হয়েছে অমৃতসর পাটে, সেটি হলো DJI Air 3S ড্রোন, DJI Mavic 3। এই ড্রোনের নামগুলো খুব ইম্পর্টেন্ট, কারণ এই দুটো হলো চাইনিজ ড্রোন। অর্থাৎ চাইনিজ ড্রোন পৌঁছে যাচ্ছে পাকিস্তান সীমান্তে, এবং ড্রোনে করে তারা ফের ভারতকে অশান্ত করার চেষ্টা করছে, যা বিএসএফ বারবার কিন্তু আটকে দিচ্ছে। সব মিলিয়ে পাকিস্তান উঠে পড়ে লেগেছে ভারতের সঙ্গে যুদ্ধ বিষয়টিকে ত্বরান্বিত করার জন্য। এতে পাকিস্তান সেনাবাহিনীর গ্রহণযোগ্যতা হয়তো তাদের দেশে বাড়বে, কিন্তু আলটিমেটলি ভারতের প্রভাব এবং প্রতিপত্তি যে দ্রুত গতিতে বেড়েছে, সেটাতে কোথাও না কোথাও কিন্তু ডিস্টার্ব করার প্রবণতা পাকিস্তান এবং বাংলাদেশ একযোগে করছে। তা কিন্তু কালকের ঘটনা ফের একবার স্পষ্ট করে দিল। কিভাবে দেখছেন পুরো বিষয়টি কমেন্টে জানাবেন।